আমরা পিরিয়ডিক টেবিলে যে ক্লাস ছেড়ে গিয়েছিলাম সেই ক্লাসে আমরা হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। প্রধানত অর্গানিক কম্পাউন্ড অর্থাৎ মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন এগুলোতে কার্বনের হাইব্রিডাইজেশন আমরা উল্লেখ করছিলাম, তাদের গঠনগুলো দেখাচ্ছিলাম, বন্ড লেন্থ এবং বন্ড অ্যাঙ্গেল কত হতে পারে সে সম্পর্কেও আলোচনা করা হচ্ছিল। একটা টিপস দেয়া হয়েছিল, পরামর্শ, যে তুমি কিভাবে বুঝবে যে কার্বনের সংকরায়ন sp3 না sp2 না sp। তাতে বলা হয়েছিল কোনো একটা কম্পাউন্ডের মধ্যে কার্বন যদি কেবলমাত্র সিঙ্গেল বন্ড দিয়ে অন্য কোনো অ্যাটমের সাথে যুক্ত থাকতে পারে তাহলে সেই কার্বন হচ্ছে sp3। যদি ডাবল বন্ড থাকে, কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, তাহলে sp2। যদি ট্রিপল বন্ড থাকে তাহলে sp। এরকম একটা সাধারণ কথা বলা হয়েছিল। এটাও বলা হয়েছিল ডাবল বন্ড মানে হচ্ছে একটা সিগমা বন্ড হবে, একটা পাই বন্ড হবে। ট্রিপল বন্ড মানে হচ্ছে একটা সিগমা, দুটো পাই বন্ড। আমি প্রথমে আজকে একটা কম্পাউন্ড আঁকি, দেখো। এইরকম একটা যোগফল, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা কার্বন আছে। আমি প্রত্যেকটার আলাদা আলাদা করে হাইব্রিডাইজেশন কি হবে, যেমন তোমাদের একটা পরামর্শ আমি দিয়েছিলাম, সেই পরামর্শটাই অনুসরণ করে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কেমন কি হবে সেটা এখানে খোঁজার চেষ্টা করি। আমরা যদি নাম্বারিং করে দিই কার্বনগুলো, বাদিক থেকে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন, 7 নম্বর কার্বন। 1 নম্বর কার্বনটা দেখো, তার সাথে যতগুলো বন্ড সবগুলো হচ্ছে সিঙ্গেল বন্ড, তাহলে অবশ্যই 1 নম্বর কার্বনটা sp3 হাইব্রিডাইজড। 1 নম্বর কার্বনটা কিরকম সংকরায়ন? sp3 সংকরায়ন। 2 নম্বর কার্বন দেখো, তার সাথেও যতগুলো বন্ড আছে সব সিঙ্গেল বন্ড, তাহলে এই কার্বনটাও sp3 হাইব্রিডাইজড, এটাও sp3 সংকরায়ন। 3 নম্বর কার্বন দেখো, দুটো সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড। সিঙ্গেল বন্ড এবং ডাবল বন্ড যদি একসঙ্গে থাকে তাহলে আমরা ডাবল বন্ডকে গুরুত্ব দিয়ে সংকরায়ন ঠিক করি, তাহলে sp2 হাইব্রিডাইজড। 4 নম্বর c4, সেটাও sp2 হাইব্রিডাইজড। 5 নম্বর কার্বন sp3 হাইব্রিডাইজড। 6 নম্বর কার্বন sp হাইব্রিডাইজড। 7 নম্বর কার্বন sp হাইব্রিডাইজড। এরকম করে তুমি বন্ড প্যাটার্ন দেখে দেখে কার সংকরায়ন কত, কোথায় পাই বন্ড আছে। sp2 হলে ডাবল বন্ড, ডাবল বন্ড হলে পাই বন্ড। sp হলে ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড মানে দুটো পাই বন্ড থাকবে। হ্যাঁ, এরকম করে বার করা যেতে পারে।
এইবার দেখো এই কম্পাউন্ডটাকে দেখো তুমি, ডাবল বন্ড সি, ডাবল বন্ড সি, অ্যালিন। হ্যাঁ, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে অ্যালিন। এখানে 3টে কার্বন আছে। আমি যদি আগের মতো নাম্বারিং করে দিই C1, C2, C3, তাহলে C1 কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজড, C1 কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজড, C3 কার্বনও হচ্ছে sp2 হাইব্রিডাইজড। কিন্তু হোয়াট অ্যাবাউট C2 কার্বন অ্যাটম? C2 কি হবে? C2 sp2 হবে না অন্য কিছু হবে? কারণ আমি বলেছিলাম ডাবল বন্ড থাকলে sp2, ট্রিপল বন্ড থাকলে sp। এইবার C2 কি হয়েছে, তারপর ডাবল বন্ড আছে দুখানা, ট্রিপল বন্ড নেই, কিন্তু ডাবল বন্ড কটা আছে? দুটো। তো বিচার করে দেখো, ডাবল বন্ড মানে হচ্ছে একটা সিগমা একটা পাই, এদিকেও একটা সিগমা একটা পাই। তার মানে C2 কার্বনটা আসলে দুটো সিগমা এবং দুটো পাই বন্ড তার রয়েছে। C2 কার্বনে কি আছে? দুটো সিগমা বন্ড এবং দুটো পাই বন্ড। এখন দুটো পাই বন্ড যদি থাকে তাহলে দুটো পি অরবিটালকে আনহাইব্রিড অবস্থায় থাকতে হবে, তাই না? আমরা আগের দিনই পাই বন্ডের ডেফিনেশনে পড়েছি ল্যাটারাল ওভারল্যাপ বিটুইন টু আনহাইব্রিডাইজড অরবিটাল। সিগমা বন্ড যে কোনো রকম ভাবে হতে পারে, হাইব্রিড, দুটোই হাইব্রিড, একটা হাইব্রিড একটা আনহাইব্রিড, দুটোই আনহাইব্রিড, যে কোনো রকম ক্ষেত্রেই হেড অন ওভারল্যাপ হলে সিগমা বন্ড। পাই বন্ডের ক্ষেত্রে কিন্তু কি বললাম আমি, যে দুটোই আনহাইব্রিড অরবিটাল হতে হবে এবং তাদের মধ্যে ল্যাটারাল ওভারল্যাপ ঘটতে হবে, তবে আমরা তাকে বলবো পাই বন্ড। তা দুটো পাই বন্ড আছে মানে দুটো আনহাইব্রিড অরবিটাল আছে, ঠিক আছে? দুটো আনহাইব্রিড অরবিটাল মানে দুটো পি অরবিটাল হাইব্রিডাইজেশনে নেই, তাহলে C2 কার্বন হচ্ছে sp হাইব্রিডাইজেশন। ট্রিপল বন্ড হলে দুটো পাই বন্ডই থাকতো দেখতে, sp হাইব্রিডাইজেশন। sp হাইব্রিডাইজেশন। ট্রিপল বন্ড যদি হতো তাহলে একটা সিগমা আর দুটো পাই হতো, ঠিক আছে? দুটো পাই মানে দুটো পি অরবিটাল সংকরায়নের বাইরে, তাহলে sp, দুটো ডাবল বন্ড মানে হচ্ছে sp হাইব্রিডাইজেশন। এটা মাথায় রেখো, একটা ট্রিপল বন্ড মানে যায়, দুটো ডাবল বন্ড মানে যায়। এবার আমরা ইনঅর্গানিক কম্পাউন্ড গুলো হাইব্রিডাইজেশন সম্পর্কে আলোচনা করব। এখন অর্গানিক কম্পাউন্ড প্রধানত কার্বনের উপর ভিত্তি করে গড়ে ওঠে, সেন্ট্রাল অ্যাটম হয় কার্বন। ইনঅর্গানিক কম্পাউন্ডের তো সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, বোরন, বেরিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন যে কেউ সেন্ট্রাল অ্যাটম হতে পারে। তাদের ভ্যালেন্সি বিভিন্ন, তাদের আউটার মোস্ট শেলে আম্পেয়ার ইলেকট্রন বিভিন্ন থাকে, ফলে অর্গানিকের মতো অত একদম ফর্মুলার বাছা নয় যে সিঙ্গেল বন্ড হলে sp3, ডাবল বন্ড হলে sp2। তাছাড়াও আরও একটা ব্যাপার আছে, যে ধরো ফসফরাস PCl3 যৌগ, PCl3 বা PCl5, SF4 বা SF6, অর্থাৎ এই কম্পাউন্ডগুলো কি PCl3 বা PCl5 এ সেন্ট্রাল অ্যাটমকে ফসফরাস, SF4 বা SF6 এ সেন্ট্রাল অ্যাটমকে সালফার। এদের আউটার মোস্ট শেলে কিন্তু ডি অরবিটাল আছে, যেটা কার্বনের ছিল না, এবং এরা কম্পাউন্ড তৈরি করার সময়, বিক্রিয়া করার সময় এই ডি অরবিটালকে ব্যবহার করে আউটার মোস্ট শেলে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যাটা বাড়িয়ে নেয়।
ডি অরবিটাল পার্টিসিপেট করে, এস পি এস যেমন পার্টিসিপেট করে, ঠিক একই রকমভাবে ডি অরবিটালও কিন্তু এদের অংশগ্রহণ করে বন্ড ফরমেশনে। তাই এদের হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে কিন্তু শুধু এসপি, sp2 বা sp3 তে সীমাবদ্ধ নয়। এখানে তুমি sp3d, sp3d2, sp3d3 এরকম হাইব্রিডাইজেশনও পাবে। এবং এই যে সংকরায়ন হাইব্রিডাইজেশন, এর ওপর ভিত্তি করে কার সংকরায়ন? কেন্দ্রীয় পরমাণু। এর ওপর কম্পাউন্ডের স্ট্রাকচার ডিপেন্ড করে কিছুটা। কেন করে সেটা আমি পরে ব্যাখ্যা করছি। আপাতত সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন কি হলে কম্পাউন্ডের স্ট্রাকচার কেমন হবে তার একটা লিস্ট তোমাদের আমি করে দিই, হ্যাঁ। তারপর আমি পরে এক্সপ্লেন করব কেন হবে। এরকম একটা টেবিল করো, হাইব্রিডাইজেশন, গঠন, স্ট্রাকচার। হাইব্রিডাইজেশন যদি sp হয় তাহলে গঠন কিরকম হবে? লিনিয়ার। লিনিয়ার মানে কি? সরল রৈখিক। sp হাইব্রিডাইজেশনের গঠনটা কেমন হবে? লিনিয়ার বা সরল রৈখিক। sp2 গঠন হবে প্ল্যানার, ট্রাইঅ্যাঙ্গুলার, সমতলিক ত্রিভুজাকৃতি। বাংলায় বলে কি? সমতলিক ত্রিভুজাকৃতি। sp3 হলে কি হবে? টেট্রাহেড্রা। বাংলায় বলে চতুস্তলকীয়। বাংলায় বলে চতুস্তলকীয়, টেট্রাহেড্রা। যদি sp3d হয় তাহলে হবে ট্রাইগোনাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ট্রাইগোনাল বাইপিরামিডাল, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। sp3d2 হলে হবে অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল অষ্টতলকীয়, অক্টাহেড্রাল অষ্টতলকীয়। sp3d3 হলে কি হবে? পেন্টাগোনাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। পেন্টাগোনাল বাই পিরামিডাল, এরকম সংকরায়ন অনুযায়ী এরকম গঠন হয়। আমরা যেমন পড়েছি অ্যাসিটিলিন, তার হাইব্রিডাইজেশন কি? sp, তাহলে তার গঠন কেমন? লিনিয়ার, সরল রৈখিক। ইথিলিন হাইব্রিডাইজেশন কি? sp2, গঠন কি হবে? প্ল্যানার, ট্রায়াঙ্গুলার, সমতলিক ত্রিভুজাকৃতি। মিথেনে যেমন পড়েছি sp3, গঠন কেমন হবে? টেট্রাহেড্রাল, চতুস্তলকীয়। ঠিক আছে, এইগুলোর সুযোগ আসেনি অর্গানিকে, আসেও না, কারণ সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন। সংকরায়ন কার হয়? সেন্ট্রাল অ্যাটমের, অর্থাৎ যাকে কেন্দ্র করে যৌগটা তৈরি হয় তারই হাইব্রিডাইজেশন হয়। তোমরা বলতে পারো যে স্যার বুঝবো কি করে সেন্ট্রাল অ্যাটমটা কি? সেন্ট্রাল অ্যাটম বোঝার সহজ রাস্তা হচ্ছে একটা কম্পাউন্ডের মধ্যে যার নাম্বার অফ অ্যাটম কম থাকে সেটাই হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। যার নাম্বার অফ অ্যাটম কম থাকে সেটা হচ্ছে কি?
সেন্ট্রাল অ্যাটম। যেমন ধরো CH4 মিথেন, কার নাম্বার অফ অ্যাটম কম? কার্বনের। হাইড্রোজেন হচ্ছে 4টে, তাহলে কার্বন হচ্ছে এক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম, তারই হাইব্রিডাইজেশন হয়, অন্য কারণ হয় না। এইবার আমরা একটু একটু করে ইনঅর্গানিক কম্পাউন্ডের হাইব্রিডাইজেশনের কথা আলোচনার মধ্যে ঢুকে পড়ি। ছোট ছোট উদাহরণ দিয়ে আমরা শুরু করি। যেমন ধরো BeF2, এই যৌগটার নাম কি? বেরিলিয়াম ডাইফ্লুরাইড, FLUORIDE। ঠিক আছে, এই যৌগের কেন্দ্রীয় পরমাণুকে বেরিলিয়াম, কারণ সেটাই কম আছে, এবং নাম থেকেও তুমি আন্দাজ করতে পারবে কার মানে ফ্লোরিনের যৌগটা অ্যাকচুয়ালি এটা বেরিলিয়ামের যৌগ, বেরিলিয়াম ডাইফ্লোরাইড কম্পাউন্ড, বেরিলিয়ামের কম। তাহলে আমাকে সংকরায়ন বের করতে হবে কার? আমাকে হাইব্রিডাইজেশন বের করতে হবে বেরিলিয়ামের। এখানে লেখো প্রথমে, এভাবে লিখবে, দেখো তুমি লেখো সেন্ট্রাল অ্যাটম হচ্ছে বেরিলিয়াম, কেন্দ্রীয় পরমাণু, বাংলায় যারা লিখবে তারা লিখবে সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়াম। তারপরে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, মানে তুমি তোমার পছন্দ মতো নেবে তা না, যা এই কম্পাউন্ডের মধ্যে হয়ে আছে তার ভিত্তিতে। এখানে একটা বেরিলিয়াম দুটো ফ্লোরিনের সাথে যুক্ত আছে, সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত থাকবে না ডাবল বন্ড দিয়ে না ট্রিপল বন্ড দিয়ে, সেইটা যদি তুমি না জানতে পারো তাহলে কিন্তু তুমি হাইব্রিডাইজেশন বের করতে পারবে না। কারণ তুমি জানো ডাবল বন্ড দিয়ে যদি সে যুক্ত থাকে তাহলে তার পাই বন্ড থাকবে, পাই বন্ড থাকা মানে একটা অরবিটাল হাইব্রিডাইজেশনের বাইরে থেকে যাবে। তো এখানে একটা বেরিলিয়াম যুক্ত আছে দুটো ফ্লোরিনের সঙ্গে। কিভাবে যুক্ত আছে? দুটো সিঙ্গেল বন্ড দিয়ে। ওয়ান beryllium atom is attached to fluorine atom by 2 single bond। তোমরা বলবে যে স্যার এটা বুঝবো কি করে? এটা বুঝতে গেলে বেরিলিয়াম এবং ফ্লোরিনের ভ্যালেন্সি সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। ফ্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1, তাই ফ্লোরিন সিঙ্গেল বন্ডের বেশি করতেই পারে না, ডাবল বন্ড আসার প্রশ্নই নেই। আর বেরিলিয়াম কোন গ্রুপের এলিমেন্ট? বেরিলিয়াম হচ্ছে গ্রুপ 2 এর এলিমেন্ট, তাই তার ভ্যালেন্সি হচ্ছে 2। গ্রুপ 2 এ কারা থাকে? যাদের আউটার মোস্ট শেলে দুটো ইলেকট্রন থাকে। আউটার মোস্ট শেলে দুটো ইলেকট্রন থাকা মানে কি? ভ্যালেন্সি হচ্ছে 2। তাহলে বেরিলিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2 আর ফ্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1। তাহলে একটা বেরিলিয়াম দুটো ফ্লোরিনের সাথে যুক্ত থাকবে, দুটো সিঙ্গেল বন্ডই পসিবল, অন্য কোনোভাবে যুক্ত থাকতে পারে কি? সে সম্ভাবনা নেই। তাতে করে বেরিলিয়ামের 2 ভ্যালেন্সিও স্যাটিসফাইড হবে, ফ্লোরিনের 1 ভ্যালেন্সিও স্যাটিসফাইড হবে। তাহলে 1 বেরিলিয়াম, এই জায়গাটা খুব পরিষ্কার। এই জন্য তোমাদের আমি গোড়া থেকেই বলি যে ভ্যালেন্সি তৈরি করতে না পারলে, ভ্যালেন্সি না জানলে কিন্তু কেমিস্ট্রি পড়াটা খুবই অসুবিধাজনক। তোমাদের যে কেমিস্ট্রি পড়তে ভালো লাগে না করো, আসলে কতগুলো জায়গা তোমরা গুরুত্ব দাও না। তার মধ্যে একটা অন্যতম প্রধান হচ্ছে ভ্যালেন্সি। এটা তোমরা রপ্ত করো না বলেই
তোমাদের কাছে সবটাই খুব বিরক্তিকর, দুর্বোধ্য থেকে যায়। এটা রপ্ত করে ফেলতে পারলে অনেক জায়গায় খুব সহজেই এগোনো যায়। যেমন এই যে বললাম, একটা বেরিলিয়াম দুটো ফ্লোরিনের সাথে দুটো কোভ্যালেন্ট সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত থাকবে। তা দুটো সিঙ্গেল বন্ড তৈরি করতে গেলে বেরিলিয়ামের কতগুলো আনপেয়ার ইলেকট্রন লাগবে? একটা আনপেয়ার ইলেকট্রন দিয়ে একটা বন্ড হয়, তাহলে বেরিলিয়ামের আনপেয়ার ইলেকট্রন হতে হবে দুটো। দুটো বন্ড করবে তো, দুটো ফ্লোরিনের সাথে দুটো বন্ড করবে। বন্ড তৈরি করতে গেলে আনপেয়ার ইলেকট্রন লাগে। একটা আনপেয়ার ইলেকট্রন থাকা মানে একটা বন্ড হলো, দুটো আনপেয়ার ইলেকট্রন থাকলে দুটো বন্ড হবে। তাহলে বেরিলিয়ামের কনফিগারেশনে অ্যাটলিস্ট দুটো আনপেয়ার ইলেকট্রন থাকতে হবে। আছে কি আমরা দেখি। নর্মাল কন্ডিশন, ইন নর্মাল কন্ডিশন, সাধারণ অবস্থায় সাধারণ অবস্থায় ইলেকট্রনিক কনফিগারেশন, সংক্ষেপে লিখলাম, অফ বেরিলিয়াম ইজ 1s2 2s2। তাহলে বেরিলিয়ামের নর্মাল কন্ডিশনে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2। চারটে ইলেকট্রন আছে কিন্তু জোড়া বেঁধে, তাই না? দু জোড়াতে চারটে ইলেকট্রন আছে, তাহলে একটাও আনপেয়ার ইলেকট্রন নেই। অথচ দরকার কটা ইলেকট্রন? আনপেয়ার ইলেকট্রন দুটো। তাহলে এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে হবে। ইন এক্সাইটেড স্টেট, উত্তেজিত অবস্থায়, বাংলায় বলবে উত্তেজিত অবস্থায় বা যৌগ গঠনের সময়, ইন এক্সাইটেড স্টেট, উত্তেজিত অবস্থায় বা যৌগ গঠনের সময় বা রাসায়নিক বিক্রিয়ার সময় বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন অফ বেরিলিয়াম 1s2 2s1 2px1। 1s2 2s1 2px1 মানে 2s অরবিটালের একটা ইলেকট্রন বাইরে থেকে এনার্জি নিয়ে 2p তে চলে গেল। 2s এর একটা ইলেকট্রন কি করলো? বাইরে থেকে এনার্জি নিয়ে 2p তে চলে গেল। তাহলে কতগুলো আনপেয়ার ইলেকট্রন হলো? দুটো আনপেয়ার ইলেকট্রন। There are two unpaired electrons. এই দুটো আনপেয়ার ইলেকট্রন দিয়ে ও ফ্লোরিনের সাথে বন্ড তৈরি করবে, দুটো কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। তাহলে হাইব্রিডাইজেশন কি হবে? এস আর পি, এখানে তো এনার্জি ডিফারেন্স আছে। এক্সাইটেড স্টেটে গেল বলেই না ইলেকট্রন এস থেকে পি তে যেতে পারলো, তাহলে তো পারতো না। তাহলে এনার্জি ডিফারেন্স আছে। তাহলে এনার্জি সমান করতে গেলে এদের মধ্যে হাইব্রিডাইজেশন করতে হবে। তাহলে কার কার মধ্যে হাইব্রিডাইজেশন? একটা এস এবং একটা পি এর মধ্যে sp hybridization, sp hybridization। তাহলে স্ট্রাকচার হবে লিনিয়ার, লিনিয়ার অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, এই কোণের মানটা হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। লিনিয়ার স্ট্রাকচার 180 ডিগ্রি অ্যাঙ্গেল। বোঝা যাচ্ছে কথাটা? তো এইরকম করে লিখে লিখে আমরা বের করবো, গোড়ার দিকে লিখেই করবো। পরে যখন দক্ষ বা কম্পিটিটিভ পরীক্ষায় তখন আমরা মনে মনে হিসাব করেও বসাতে পারবো, কিন্তু তার আগে তোমাকে দক্ষ হয়ে উঠতে হবে। আমরা আরো একটা উদাহরণে যাই। বোরন ট্রাইফ্লুরাইড BF3, বোরন ট্রাইফ্লুরাইড। এখানে সেন্ট্রাল অ্যাটম কে? এখানে সেন্ট্রাল অ্যাটম কিন্তু বোরন, কেন্দ্রীয় পরমাণুকে, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বোরন, বোরনের ক্লোরাইড গ্রুপ, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে বোরন। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে বোরন।
এবার কি তারপরে কি বিচার করতে বলেছি যে বোরনের সাথে ফ্লোরিনের কিরকম কি বন্ড আছে, বন্ধনী গঠন কেমন, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড না ট্রিপল বন্ড। এখন দেখো ফ্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1, এটা আমি বারবারই বলছি। সুতরাং ফ্লোরিনের পক্ষে সিঙ্গেল বন্ডের বেশি করাটাই সম্ভব নয়। আর বোরন কোন গ্রুপে আছে? গ্রুপ 13-এ, সেকেন্ড পিরিয়ডের গ্রুপ 13-এ, তার মানে আউটারমোস্ট শেলে 3টে ইলেকট্রন, তাই না? তা 3টে ইলেকট্রন দিয়ে 3টে ফ্লোরিনের সাথে সিঙ্গেল বন্ড করে, 3টে এক বন্ধনী। তাহলে আমরা সেটাই লিখব এখানে, 1 বোরন অ্যাটম একটি বোরন পরমাণু 3টি ফ্লোরিন পরমাণুর সাথে is attached to 3 fluorine atom by 3 single bond. একটা বোরন পরমাণু 3টে ফ্লোরিন পরমাণুর সাথে কিভাবে যুক্ত থাকে? 3টে সমযোজী এক বন্ধনী দিয়ে যুক্ত থাকে। 1 boron atom is attached to 3 fluorine atom by 3 single bond. তাহলে 3টে সিঙ্গেল বন্ড তৈরি করতে গেলে বোরনের কটা অ্যাম্পিয়ার ইলেকট্রন থাকা দরকার? 3টে। আমরা দেখি আছে কিনা। In normal state electronic configuration of boron is 1s2 2s2 2px1, তাই তো? বোরনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 5, তাহলে কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2px1। তাহলে কতগুলো আনপেয়ার ইলেকট্রন? একটাই আনপেয়ার ইলেকট্রন, কিন্তু দরকার কটা? ওর দরকার 3টি। তাহলে নর্মাল কন্ডিশনে দেখা যাচ্ছে কম্পাউন্ড তৈরি হবে না। ইন এক্সাইটেড স্টেট, উত্তেজিত অবস্থায় বা যৌগ তৈরি করার অবস্থায়, ইন এক্সাইটেড স্টেট electronic configuration of boron is 1s2 2s1 2px1 2py1। একটা ইলেকট্রন 2s থেকে বাইরে থেকে এনার্জি নিয়ে 2pz এ চলে গেল, ফাঁকা 2pz এ চলে গেল। তাহলে কতগুলো আনপেয়ার ইলেকট্রন হলো? দেখো 3টে আনপেয়ার ইলেকট্রন, যেটা আমার দরকার ছিল, তাই না? কিন্তু সেটা নর্মাল কন্ডিশনে আমি পাচ্ছিলাম না। সেটা পেতে গেলে আমাকে এক্সাইটেড স্টেটে গিয়ে যেতে হচ্ছিল। এক্সাইটেড স্টেটে গেলে পরে আমি 3টে আনপেয়ার ইলেকট্রন পেলাম, কিন্তু এনার্জি ডিফারেন্স আছে। এস আর পি এর মধ্যে যে এনার্জি ডিফারেন্স সেটা তো বজায় আছে। তাহলে সংকরায়ন হতে হবে, নাহলে এনার্জি সমান হবে কি করে? তাহলে একটা এস আর দুটো পি এর মধ্যে হাইব্রিডাইজেশন, ডাইরেক্ট লিখে দেবে sp2 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন। তাহলে গঠন কিরকম হবে? স্ট্রাকচার হচ্ছে প্ল্যানার ট্রায়াঙ্গুলার, সমতলিক ত্রিভুজ আকৃতি, প্ল্যানার ট্রায়াঙ্গুলার। কিরকম ত্রিভুজ? আমাদের ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ তুমি এঁকে নিতে পারো। তার মাঝে বোরন, ত্রিভুজের 3টে যে ভার্টেক্স শীর্ষবিন্দু, তাতে 3টে ফ্লোরিন। এই অ্যাঙ্গেল গুলো কত? 120 ডিগ্রি করে, 120 ডিগ্রি করে, ঠিক আছে? তো এই তোমাদের
দুটো ইনঅর্গানিক কম্পাউন্ডের সংকরায়ন হাইব্রিডাইজেশন কি করে বের করে এবং তার ভিত্তিতে স্ট্রাকচারের সিদ্ধান্তে কি করে উপনীত হওয়া যায়, সেই দুটোই তোমাদের আজকে দেখানোর চেষ্টা করা হলো। এর পরবর্তীতে আমরা আরো বিভিন্ন যৌগ ধরে, এবং এই দুটো সবগুলোতেই তো সিঙ্গেল বন্ড ছিল, ডাবল বন্ড তো একটাতেও ছিল না, তাই আরো বিভিন্ন কম্পাউন্ড ধরে সেখানে যেখানে ডাবল বন্ড থাকবে এবং হয়তো ট্রিপল বন্ডও থাকবে, কিভাবে হাইব্রিডাইজেশন বের হচ্ছে এবং স্ট্রাকচারের সিদ্ধান্তে পৌঁছচ্ছে, এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে।